সততার সাইনবোর্ড আর জুলাইয়ের ছাত্র জনতার তপ্ত রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছিলেন, কিন্তু সেই ক্ষমতার মসনদে বসেই দুর্নীতির মহোৎসবে মেতে ওঠার অভিযোগ উঠেছে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে। ১.৫ বছর একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক আসিফের বিরুদ্ধে উঠেছে সীমাহীন অনিয়ম আর কোটি কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ। বদলি বাণিজ্য, জামিন বাণিজ্য, ডিসি নিয়োগ কিংবা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স সবখানেই যেন ছিল টাকার খেলা। আর এই বিপুল সম্পদের পাহাড়ের প্রায় সবই নাকি গড়েছেন বেনামে। বুধবার ৮ এপ্রিল সেগুনবাগিচার দুদক কার্যালয়ে এক বান্ডিল নথিপত্র হাতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সরোয়ার হোসেন। ওই সময়ে অভিযোগের তীর ছোড়েন সততার মুখোশ পরা সাবেক এই উপদেষ্টা এবং তার একান্ত সচিব শামসুদ্দিন মাসুমের দিকে। আমরা বিশ্বাস করতে চাই আসিফ নজরুল সাহেব এই দুর্নীতির সাথে যুক্ত নয়। উনি এই অনুসন্ধান ফেস করে উনি জাতির সামনে দেখাবেন উনি কোনো দুর্নীতি করেননি। অনুসন্ধানে বেরিয়ে আসছে গা শিউরে ওঠা তথ্য। আসিফ নজরুলের 18 মাসের রাজত্বে আইন মন্ত্রণালয়ের বদলি নীতিমালা ছিল স্রেফ কাগজের টুকরো। 403 জন সাব রেজিস্ট্রারের মধ্যে 282 জনকেই নিয়ম ভেঙে ওলটপালট করা হয়েছে। নীতিমালার তোয়াক্কা না করে যেখানে অন্তত 200 জন কর্মকর্তা মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে বাগিয়ে নিয়েছেন পছন্দের পোস্টিং। অক্টোবর 2024 থেকে এপ্রিল 2025 পর্যন্ত 8 মাসে 282 জন সাব রেজিস্ট্রার নিয়ম বহির্ভূতভাবে বদলি করে শতাধিক কোটি টাকা ঘুষ বাণিজ্য করেছে। এবং কখনো কখনো এমন হয়েছে 3 মাসের মাথায়, এমনকি 3 দিনের মাথায়ও এ গ্রেডেরটা সি গ্রেডে, বি গ্রেডের সি গ্রেড অথবা সি গ্রেডের যে সাব রেজিস্ট্রার তাদেরকে এ গ্রেডে, অর্থাৎ কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। অভিযোগ রয়েছে এক একটি বদলির জন্য দিতে হয়েছে 50 লাখ থেকে 10 কোটি টাকা পর্যন্ত। আর এই টাকার পাহাড় সামলাতে পিএস মাসুমের নেতৃত্বে ছিল এক দুর্ধর্ষ সিন্ডিকেট। শুধু প্রশাসনই নয়, গত জুনে সুপ্রিম কোর্টকে অন্ধকারে রেখে একযোগে 252 বিচারককে বদলি করে বিচার বিভাগেও কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছেন সাবেক এই উপদেষ্টা, যেখানে লেনদেন হয়েছে কয়েকশো কোটি টাকা। দুর্নীতির থাবা থেকে রেহাই পায়নি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। শ্বেতপত্র কমিটির সুপারিশ উড়িয়ে দিয়ে অনুমোদন দিয়েছেন 252টি নতুন রিক্রুটিং লাইসেন্স। অভিযোগ রয়েছে প্রতিটি লাইসেন্সের বিনিময়ে 1 থেকে 2 কোটি টাকা পকেটে পুরেছেন আসিফ নজরুল। এই সরকারের কাছে আমাদের অনেক আশা ছিল। এই সরকারের মাননীয় উপদেষ্টা এখন পর্যন্ত এই সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি পদক্ষেপ তো নেয়ই নাই, বরঞ্চ এই আসামিদের কারাগারের সাথে বসে সে মিটিং করে। এই আসিফ নজরুল সাহেব আইন মন্ত্রণালয় তার অধীনে, দ্যাট মিনস এরা যা করে তারা পার পেয়ে যাবে। আর এগুলা কোনো ব্যাপারই না, আসিফ নজরুল সাহেব খোঁচা দিবে, এইসব সব আদেশ বাতিল হয়ে যাবে। এরকম একটা আমাকে এই ধরনের আচরণ তারা করছে। আজকে বলতেছে যে প্রবাসীর জন্য আমরা এটা করতেছি ওইটা করতেছি, কিন্তু আসলে কি ওইটা হইতেছে না, কোনোটাই হইতেছে না। আমরা একটু ফ্যাসিলিটি পাই নাই। প্রবাসী মন্ত্রণালয় বলেন আর যাই বলেন, এখন পর্যন্ত আমি কোনো হয়নি, যেখানে যাই ভোগান্তি। প্রবাসী কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয় সব ক্ষেত্রেই ব্যর্থতার ছাপ। প্রবাসীদের জীবনমান উন্নয়নে পদক্ষেপহীনতার বদনাম বরাবরই রয়েছে তার। প্রায় মানুষে আপনার বিটপিস পাইতেছে না, কাইটা ফেলাইছে, আপনার কেউ স্বর্ণ লয়ে গেছে, কাইটা অনেক কিছু লয়ে গেছে। কিন্তু সব ছাপিয়ে মানুষের ক্ষোভ টাকার বিনিময়ে জামিন বাণিজ্যে। জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল জুলাই আন্দোলনে যারা নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির। তবে উল্টো জুলাই হত্যা মামলার আসামিদের দ্রুত জামিন দেয়ায় আইন উপদেষ্টাকে দায়ী করে ক্ষোভ ছাড়েন ভুক্তভোগীরা। সরকারের উপদেষ্টারা ভোগ বিলাসিতা আর লুটপাটে ব্যস্ত হয়ে গেছে। তারা বিচারের নামে কি দিয়েছে? 1 বছরে কয়টা আসামি ধরেছে? কোনো আসামি ধরতেছে না, একটা মামলার আনুষ্ঠানিক বিচারের জন্য চার্জশিট দিচ্ছে না। আসিফ নজরুল কখনোই দায় এড়াতে পারে না। ওনার আমলে অস্ত্রসহ ধরা পড়া আসামি কিভাবে এখন চলন্ত ঘুরে বেড়ায় এবং আবার প্রকাশ্যে খুন করে। অভিযোগ অনুযায়ী আসিফের জামিন বাণিজ্যের মধ্যে ছিল শেয়ার জালিয়াতি ও ভাই হত্যা মামলায় ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন হোসেনের জামিন। একদিনে 3টি মামলায় তাকে জামিন দেয়া হয়। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা। এমনকি যে আদালত তাকে জামিন দিয়েছে, জামিন দেয়ার কোনো এখতিয়ার ছিল না সে আদালতের। বাদী সাজরে হোক
আপনার উমরা পালনের জন্য সৌদি আরবে থাকার কারণে উনি উপস্থিত থাকতে পারে নাই। ওনার পক্ষে আমরা সময় চেয়েছিলাম যে গতকালকে যে চার্জ গঠনের জন্য ছিল ওইটা চার্জ হিয়ারিং না করে পরবর্তী একটা দিন ধার্য করার জন্য, কিন্তু বিজ্ঞ আদালত সেই সময়টি উনি দেন নাই, নামঞ্জুর করেন। নামঞ্জুর করে উনি আসামিদেরকে ওই মামলা থেকে অব্যাহতি বা ডিসচার্জ দিয়ে দেন। অভিযোগের আঙুল উঠছে স্বজনপ্রীতির দিকেও। উস্কানিমূলক কর্মকাণ্ডের পরও শাশুড়ি মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেননি আসিফ, এমন সমালোচনা করছেন অনেকেই। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে এবং দেশের নানা বিষয়ে উস্কানিমূলক লেখালেখির পরও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন শাওন। ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে আইন মন্ত্রণালয়ের অধীনে এখনও চাকরিরত আছে অনেক কর্মকর্তা। পক্ষপাতের কারণে এই বিষয়েও স্বচ্ছ পদক্ষেপ নেননি বলে অভিযোগ রয়েছে সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে। আসিফ নজরুল সাহেব, আপনি আইনমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, আপনার দায়িত্ব এটা শেষ করবার, এবং আপনি তা করেন নাই। আপনি এত সমস্ত অনিয়ম আপনার সামনে এসছে, আপনি সেগুলোর বিরুদ্ধে কোনো আপনি ডিউ প্রসেস অফ ল আপনি নেন নাই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার কাছে লজ্জা লাগে। ছিলেন অন্তর্বর্তী সরকারের ক্ষমতাধর উপদেষ্টাদের একজন, অথচ সময়ের আবর্তে আসিফ নজরুল এখন যেন দুর্নীতি ও বিতর্কের প্রতিশব্দ। অনেকে আবার বলছেন সুবিধা বুঝে সুর বদলানো আর কথায় কথায় পোল্টি খাওয়াই তার প্রধান কৌশল। তিনি যুব ও ক্রীড়া উপদেষ্টা থাকার সময় 2026 টি-20 বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ। এ নিয়ে সে সময়ের শুরুতে বলেছিলেন সরকারের সিদ্ধান্তে বয়কট করা হয়েছে ভারত বিশ্বকাপ। পরে আবার দায় চাপিয়েছেন ক্রিকেট বোর্ডের উপর। এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। আমার মনে হয় যে একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। আসিফ নজরুলের এই দ্বিচারিতা অবশ্য বহু পুরনো। সাংবাদিক ইলিয়াস হোসেনের অনুসন্ধান বলছে, একসময় মাওলানা দেলোয়ার হোসাইন সাইদিকে নিয়ে আসিফ নজরুলের লেখাই তার ফাঁসির মঞ্চ প্রস্তুত করেছিল। যদিও পরে আসিফ নজরুল দাবি করেন সেটি ছিল কেবল শাহরিয়ার কবিরের নির্দেশে করা একটি অ্যাসাইনমেন্ট। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। দলমত নির্বিশেষে সকলের কাছে সাইদি যখন সমানভাবে সমাদৃত হয়ে উঠতে থাকেন, তখন 1989 সালে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি তার পত্রিকার পৃষ্ঠা জুড়ে এক মিথ্যা সংবাদ ছাপান, যার শিরোনাম দেয়া হয় সাইদি সমাচার, এক ধর্ম ব্যবসায়ীর উত্থান। এসবের মাঝেই আসিফ নজরুলের আরেকটি বক্তব্য বারবারই সামনে এনেছে নেটিজেনরা। ওই বক্তব্যে দায়িত্ব পেলে মানুষের মন জয় করার কথা জানান অধ্যাপক আসিফ। আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা তুমি কিন্তু পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। ক্ষমতায় বসার আগে মানুষের মন জয়ের প্রতিশ্রুতি দিলেও উপদেষ্টা হিসেবে তিনি ছিলেন প্রশ্নবিদ্ধ। এর আগে দুর্নীতির চ্যালেঞ্জ ছুড়ে দিয়েও নিজের ফেসবুকের কমেন্ট সেকশন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন আসিফ নজরুল। তবে বন্ধের আগেই নেটিজেনরা প্রশ্ন করেন, আসিফের টাকা দেশে নেই মানে সুইস ব্যাংক বা ক্রিপ্টোকারেন্সিতে পাচার হয়েছে? অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টার ব্যর্থতার ফিরিস্তি লম্বা। সততার বুলি আর হাজার কোটি টাকার দুর্নীতির এই ফারাকি এখন বড় প্রশ্ন। যে আস্থার উপর ভর করে নতুন বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, সেই আস্থায় বরং গড়ে উঠেছে দুর্নীতির মহাকাব্য। সব মিলিয়ে দেশ এখন তাকিয়ে রয়েছে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকের পরবর্তী পদক্ষেপের দিকে। তথ্যচিত্রে আসিফ রাসেল, বাংলা এডিশন।